চটপট একবার পাঞ্জাবের পুরনো ফলাফলের দিকে নজর দিই, তারপর আসবো আলোচনায়। পাঞ্জাবে 2012-র শতাংশের বিচারে যদি আমরা দেখি, আকালি 34.59%, বিজেপি 7.15%, কংগ্রেস 39.92% এবং অন্যান্যরা 18.34%। এবার আসনের বিচারে দেখি, পাঞ্জাবে 2012 বিধানসভা নির্বাচনে আকালি পেয়েছিল 56টা আসন, 117টার মধ্যে 12টা মাত্র বিজেপি, 46টা কংগ্রেস এবং অন্যান্যরা 3টে। এবার লোকসভার দিকে নজর দিই। 2014 লোকসভার ফল যদি দেখি এবং বিধানসভা নিরিখে তার বিচার করা যায়, তাহলে আকালি শতাংশের বিচারে আকালি দল পেয়েছিল 20.30%, বিজেপি পেয়েছিল 8.70%, আপ পেয়েছিল 30.40%, কংগ্রেস 33.10% এবং অন্যান্যরা 7.50%। এবার আসনের নিরিখে যদি বিচার করা যায়, বিধানসভা অঞ্চলগুলোতে কেমন করেছিল? মোট 13টা আসন পাঞ্জাবে, তার মধ্যে আকালি 4টে, বিজেপি 2টো এবং আপ 4টে আর কংগ্রেস 3টে। এটা মোট লোকসভা আসনের মধ্যেই বিভাজন ছিল পাঞ্জাবে বিভিন্ন রাজনৈতিক দলের। এবার লোকসভা আসনের মধ্যে যে বিধানসভা এলাকা রয়েছে সেই অনুযায়ী আকালি 29টায়, বিজেপি 16টায়, কংগ্রেস 37টায়, আপ 33টায় এবং অন্যান্যরা 2টোয় এগিয়ে ছিল। বিরতির আগে আমি থামিয়েছিলাম সায়ন্তনকে। সায়ন্তন, এটা ঠিক 44% ভোটের বাজার এখন আর বিজেপির নেই ইউপির ক্ষেত্রে। পাঞ্জাবে কি 10 বছর টানা থেকে যাওয়াটা কোথাও একটা বিরাট বড় অ্যান্টি ইনকামবেন্সি কাজ করে? আমি পাঞ্জাব নিয়ে বলছিলাম, পাঞ্জাবে পার্টির মধ্যে একটা চিন্তা ছিল যে পার্টি একা লড়ুক, কারণ অ্যালায়েন্স পার্টনার অকালির যে দীর্ঘদিনের ক্ষমতায় থাকে, আমাদের তো মাত্র আপনি দেখাবেন 12টা আসন ছিল গত বিধানসভায়, এবং এই 2014-তে যে মোদি ঝড়, সেই মোদি ঝড়েও পাঞ্জাব থেকে কোনো বিজেপির এমপি জেতেনি, কোনো বিজেপির সাংসদ পাঞ্জাব থেকে আমরা জেতাতে পারিনি, কারণ অকালি দলের বিরুদ্ধে একটা সাংঘাতিক অ্যান্টি ইনকামবেন্সি হাওয়া আমরা ফেস করেছি। তার জন্য পার্টির কাছে একটা প্রস্তাবও ছিল যে প্রয়োজনে আমরা একা লড়ি, যে কারণে নবজোৎ সিং সিধু দল থেকে ছেড়ে বেরিয়ে গেল। এবং আমাদের একটা নিজেদের অনুমান হচ্ছে, যদি আমরা একা লড়তাম তাহলে হয়তো 11 তারিখ যে ফলাফল আসবে তার থেকে বেশি সিট জিততাম। কিন্তু যেহেতু একটা সর্বভারতীয় দল, তার অনেকগুলো বিষয় ভাবতে হয়, বিপদের দিনে কোনো বন্ধু এসছেন তাকে আজকে ফেলে চলে যাব, তাই আকালি দলের সঙ্গে জোটটা অটুট থেকেছে। কিন্তু হয়তো এর জন্য কিছু মাসুল পার্টিকে দিতে হবে 11 তারিখ। এটা কতটা দিতে হবে সেটা তো 11 তারিখই বোঝা যাবে, কিন্তু দিতে হবে অবশ্যই। তার মানে শুভঙ্কর না, বিস্ময়কর যেটা হবে আমি বলছি, গ্রামের দিকে কংগ্রেস অনেক জায়গায় পাবে, আপ কিন্তু আম জনতার মধ্যে সাংঘাতিক রিপারকেশন ফেলেছে। আমি অবাক হব না যে আপের মন্ত্রিসভা হয়ে গেলে। তার মানে আপ প্রথম রিজিওনাল পার্টি হবে না, একটা দুটো চ্যানেল দিয়েছে, কংগ্রেস 55 আপ 55, দুটো চ্যানেল ইকুয়াল দিয়েছে। এবং এই জায়গাটা রয়েছে, এবং এখানে অরবিন্দ কেজরিওয়াল মানে একটা নতুন একটা শহরের নেতা, সেখান থেকে উঠে এসে একটা, এবং যিনি হার্ডকোর পলিটিশিয়ান নন, না এখন তো আস্তে আস্তে হচ্ছে না। এখানে কিন্তু ভুল হচ্ছে, এটা কিন্তু পাঞ্জাবের আপ আর দিল্লির আপ আকাশ পাতাল তফাৎ আছে, দুটো সেপারেট দল না হয়ে যায়। না, এটা হতেই পারে সায়ন্তন, কিন্তু এখনো অরবিন্দ কেজরিওয়াল অর্থাৎ একটা স্টেচার হচ্ছে, তার একটা ন্যাশনাল স্টেচার হচ্ছে। এটা কিন্তু আমরা চোখের সামনে একজন নো পলিটিক্যাল পার্টি দুটো জায়গায় যদি ক্ষমতাশীল মুভমেন্ট টু আপ টু দিস ইজ সামথিং অ্যামেজিং আমি বলবো, যেটা কিন্তু যদি এই উত্থান হয় এবং সামান্য হলেও এটা ডেমোক্রেসি, ভারতীয় সংবিধান, আমাদের দেশ, আমাদের গণতন্ত্র, তার পক্ষে কিন্তু একটা অন্য বার্তা। এই যে এটা একটা আপের মধ্যে করাপশন আছে কি আছে আমি এসব কথা বলবো না, আমি বলবো যে এটা একটা গণতন্ত্রের পক্ষে একটা অন্য বার্তা, যে এটা অন্য, এটা হতে পারে, এটা ভারতীয় গণতন্ত্রের পক্ষে আমাদের গর্ববোধ করার কথা যে এরকম একটা কিছু হয় এখানে একটা নিশ্চয়ই। কিন্তু এখানেই সংশয়টা কংগ্রেসেরও, কারণ পাঞ্জাবি একমাত্র স্টেট এই 5টার মধ্যে যেটা নিয়ে সব থেকে বেশি আশা কংগ্রেস, হতেই পারে সেখানেও যদি আপ গিয়ে থাবা বসায়। একটা কথা আমি বলি, কংগ্রেস যারা করেন সেই কর্মীদের কাছে কে গেল কে এলো, কোথায় জিতলো না, এটা খুব গুরুত্বপূর্ণ নয়। কেন? রাজনীতিতে জেতা যেমন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, তেমন আপনাকে ভাবতে হবে যে আমেরিকাবাসী আজকে কি ভাবছে ট্রাম্প জেতার পর। আমার মনে হয় ইতিহাসের এটাও একটা বড় কাল অপেক্ষা করছে, ওদিকে ট্রাম্প, এদিকে নরেন্দ্র মোদী, এই রাজ্যের মুখ্যমন্ত্রী, এ বিভিন্ন যে মাল্টি কালার পলিটিক্সে এসছে, এই পলিটিক্সে আসার কারণে মানুষের যে পরিবর্তন ইকোলজিক্যাল যা টোটাল হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন রেজাল্ট আসতে পারে। কিন্তু ভারতবর্ষের কাছে গুরুত্বপূর্ণ কোনটা, আজ আমরা আলোচনা করতে বসে কাল কোন কোন জায়গা জিতবে এটা যেমন ব্যাপার, তখন আমরা ভাবছি যে ভারতবর্ষের মানুষ আমেরিকায় মরছে যখন, তখন আমাদের সরকার কোন সিদ্ধান্ত নিচ্ছে, অনেকগুলো বিষয় থাকে, বাদ দিয়ে তো কি কথা। বিকল্প একটা
একটা বিশ্বাসযোগ্য দল হিসেবে কংগ্রেসের তো একটা বড় রোল, সেই রোলটার জায়গা আপনারা আমি তো গণতন্ত্রে এটা বলতে পারি না, মানুষ যখন ভোট দিচ্ছে আমি বলতে পারি না সে তার মানে মানুষের কাছে সেই বিশ্বাসযোগ্যতা কি তৈরি হচ্ছে না? মানুষের ক্রমশ ক্ষয়িষ্ণু সেটা। মানুষ দেখুন একজনকে দেখছে আর একজনকে দেখার ক্ষেত্রে গিয়ে, যেটা আপনি বললেন যে এই 11 তারিখে কি দেখবো, যদি দেখা যায় যারা ক্ষমতায় ছিলেন তাদের পরিবর্তন করে মানুষ নতুন স্বাদ পেতে চায়, তো 19-এও আবার এমন একটা জিনিস দেখতে পাবে, মানুষ আবার নতুন স্বাদের কথা ভাবতে পারেন। তো আজকে যদি কংগ্রেসের তো 7% ভোট ছিল, ব্যাপারটা ভাবার আছে। 44% ভোট আপনি তো রাতারাতি ভাবতে পারেন না। আপনার কাছে জল নেই, আপনার কাছে কাদা, আপনি তো পিউরিফাই মেশিন লাগিয়ে তো আর সেটাকে পিউরিফিকেশন করা যাবে না, কিন্তু আপনাকে ভাবতে হবে ভারতবর্ষের এই যে কালার কম্বিনেশন এবং যে চেঞ্জ, এই চেঞ্জের ক্ষেত্রে ভারতবর্ষের মানুষ তারা ক্ষিপ্ত হয়ে গিয়ে সিদ্ধান্ত গ্রহণ করছে না তারা কোনো জায়গায় প্রলোভিত হচ্ছে। অনেকগুলো বিষয় ভাবার আছে। আমি তো একজন ভোটারকে কোনোভাবেই দোষারোপ করতে পারি না যে সিদ্ধান্ত ভোটাররা নেবেন, কিন্তু একটা জিনিস ভাবতে হবে যে আমি উড়িষ্যার ইনচার্জ, আজকে গলা আপনাদের জোরের সঙ্গে বলে যাচ্ছি, ওখানে যে নির্বাচনটা হয়েছে সেটা কিন্তু গরিবী কেনা হয়েছে, নাথিং মোর দিস। কারণ রঘুরাজন কমিটির রিপোর্টে ছিল সবথেকে গরিব রাজ্যের নাম উড়িষ্যা, আর সেই জায়গায় কারা যারা সরকার পক্ষে আছে তারাই টাকা বিলি করতে পারে। এ ডিমনিটাইজেশন মানে কি? আগে টাকাগুলোকে সাইফন করে নাও, তারপরে এমন একটা করে অল পলিটিক্যাল পার্টি তারা খরচা করার ক্ষেত্রে গিয়ে তারা সাফার করেছে। এবার ইউপিতে সব থেকে বেশি টাকা বাজেয়াপ্ত হয়েছে। হোয়াট ইজ দি রোল অফ দি শুধু টাকার জোরে আপনি বলছেন আমি আজ একটা কথা বলি, রাজনীতিতে টাকা খুব মেজর রোল প্লে করে। যতই তাত্ত্বিক কথা বলি, নিশ্চয়ই রাজনীতিতে এই ফ্লো অফ দ্য মানি, এটা আউট অফ দ্য অ্যাকাউন্ট আর ফর দি অ্যাকাউন্ট যাই হোক না কেন, এটা একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা। উদাহরণ শুধু টাকা কথা বলবে রাজনীতিতে, অন্তত এই নির্বাচনে না আমি কি বলবো বুঝতে পারছি না। শুভঙ্কর দা যেটা বলছেন, অবশ্যই শুভঙ্কর দা একজন রাজনৈতিক কর্মী এবং নেতা, তিনি অনেক ভালো জানেন কংগ্রেসের কি আগে যখন জিততো তখন টাকার জোরেই জিততো খালি, তার একটা লিডারশিপের কোনো রোল নেই, মাস মোবিলাইজেশনের কোনো ভূমিকা নেই। অবশ্যই রয়েছে। আজকে মোদি ঝড় বা মেরুকরণ যাই বলুন, আপনি দেখুন 1992 সালে যে মেরুকরণ ছিল বাবরি মসজিদ ধ্বংসের পর, তারপরে তো উত্তরপ্রদেশে নির্বাচন হয়েছে, 4টি রাজ্যে সরকার ভেঙে দিয়েছিলেন নরসিংহ রাও, 4টে রাজ্যে নির্বাচন হয়েছে, 4টেই বিজেপির ছিল, 4টেই বিজেপি পরাজিত হয়েছিল। তো 1992 সালের যে ধর্মীয় মেরুকরণ আজকে সেই জায়গায় তো নেই। আজকে রাম মন্দির আন্দোলনও সেই জায়গায় নেই। যোগী আদিত্যনাথ সেই ভূমিকা নিতে পারছেন না উত্তরপ্রদেশে, ফলে তিনি খানিকটা রুষ্ট বলা যেতে পারে। এই জন্য কাজেই ধর্মীয় মেরুকরণের জোরেই বিজেপি জিতছে, এটা একটা লজিক দেয়া হচ্ছে, মানে জিততে পারে আর কি, বা বেশি আসন পেতে পারে, বা টাকা ছড়িয়ে জিততে পারে, এরকমও একটা লজিক দেওয়া হচ্ছে। দুটো লজিকের মধ্যে একটা বেসিক ফ্যালাসি আছে। সেই ফ্যালাসিটা হচ্ছে এই যে অল্টারনেটিভ লিডারশিপটা কিন্তু তৈরি হচ্ছে না। নোটবন্দি একটা সম্পূর্ণ ভুল সিদ্ধান্তকে কিভাবে কাজে লাগালেন মোদি, এবং আজকে আপনি দেখবেন যে পাঞ্জাব বাদে বাকি রাজ্যগুলোতে যে ভালো মোটামুটি ফল হতে পারে বিজেপির একটা সম্ভাবনা দেখা দিয়েছে, সেটা প্রমাণ করে যে নোটবন্দির একটা ভুল সিদ্ধান্তকে মোদি কিভাবে একটা অন্যরকম একটা মাত্রা দিলেন, এবং আবেগ দিয়ে উনি যেটা করলেন সেটা হচ্ছে মানুষ, সাধারণ মানুষ ভাবলো যে এটা গরিব বনাম বড় লোকের একটা লড়াই হচ্ছে, বড় লোক এবং দেশপ্রেম জড়িয়ে দিলেন। কিন্তু সেই যে এক সেকেন্ড, কিন্তু সেই যে অল্টারনেটিভ লিডারশিপটা তৈরি হওয়া উচিত ছিল, মানে যারা নোটবন্দির বিরোধিতা করছেন তারা তো সেটা সিরিয়াসলি করলেন না, এবং সেইটা সর্বভারতীয় পর্যায়ে নিয়ে যাওয়া। রাহুল গান্ধীকে আমরা বারবারই দেখেছি, তিনি বলছেন, কখনো একটা কথা বলছেন, কখনো ব্যক্তিগত দুর্নীতির কথা বলছেন, কখনো অন্যরকম কথা বলছেন, কখনো 4টে প্রশ্ন করছেন। উদাহরণ রাহুল গান্ধীর রোল এখানে সবথেকে বড়। এই ভোটের রাজনীতিতে তো বটেই, লিডার হিসেবে বটে, এবং রাহুল গান্ধীর ব্যক্তিগত রাজনৈতিক ক্যারিয়ার, এই 5টা ভোট কি ডিসাইড করবে?